আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের সাথে কিছুদিন যাবৎ সকাল থেকে রাত পর্যন্ত বা আমার ডেইলি রুটিনগুলো জানি না কিভাবে শেয়ার করতে পারবো। ঘরের মধ্যে প্রচুর ঝামেলা চলছে, কাজকর্ম শুরু করে দিয়েছি অলরেডি গুছানোর, কারণ ঈদের মধ্যে দেখা যাবে যে সবাই একটু ঝামেলার মধ্যে থাকবে। সেই ক্ষেত্রে মানুষ পাওয়া আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আর যে যতটুকু পারছে আমাকে হেল্প করছে। আমি কিন্তু প্রথম একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ বাসা চেঞ্জিংয়ের বিষয়ে অনেকটাই কষ্টকর, অনেক প্যারা নিতে হয়। দেখা যায় যে চেঞ্জ করতে গেলে সব জিনিসপত্র এলোমেলো, সব কিছু গোছানো। তো এইসব চিন্তা ভাবনা থেকেই অনেক দিন দেখা গিয়েছে যে এই গরমটা সহ্য করেছি, চিন্তা করেছি আচ্ছা থাক, বাসা চেঞ্জই বা করবো কীভাবে, এই ভীতিটা মনের মধ্যে কাজ করতো। তো এখন না বাসা নিয়ে আবার মনে হচ্ছে যে না, ভালোই হয়েছে, ভালোই করেছি যে বাসাটা চেঞ্জ করেছি। এখন আপাতত একটু কষ্ট হলেও পরবর্তীতে গুছিয়ে নিলে কিন্তু অন্তত এই গরমের হাতটা থেকে আমি মনে হয় বেঁচে যাব। দুপুরের রান্নায় একটু বাইম মাছের তরকারি রান্না করে নিয়েছি। বাইম মাছটা মূলত একটু ভুনা ভুনা করলে ভালো লাগে, আর আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়া এগুলো না দিলে কিন্তু বাইম মাছে কেমন একটা গন্ধ লাগে, ফ্লেভারটা তেমন একটা ভালো আসে না। আর আপনাদের সাথে গল্প করতে করতে আরেকটা বিষয় শেয়ার করি। একদিক থেকে ঘর গুছিয়ে যাচ্ছি, তো আরেক দিক থেকে দেখেন সকালবেলা কি কর্মকাণ্ড হয়েছে। সকালে এই সাইডটা আমি এখনও পর্যন্ত হাত দিইনি, পরিষ্কার করিনি আর কি। উপরে যে বোর্ডটা দিয়েছিলাম সেই বোর্ডটা না ভেঙে পড়ে গিয়েছে। অবশ্যই এইসব বোর্ডগুলো পানি পেলে তো ভাঙবেই, তেমন একটা মজবুতও ছিল না। তো ভেঙে গেছে সেটা সমস্যা না, খারাপ লাগছে গাছগুলোর জন্য। গাছগুলোর উপরে পড়েছে, তো দুইটা গাছই এত সুন্দর ছিল। এই কর্নারের দুইটা গাছ, চায়না যে ফুল গাছটা হয়, তারপর পাতাবাহারের গাছটা, দুইটা গাছই অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গিয়েছে। এই ডালগুলো লাগালে আবার জীবিত হবে কিনা জানি না। পাতাবাহারেরটা তো হবে, চায়না ফুল গাছটার জন্য একটু খারাপ লাগছিল আর কি। তো এইগুলোই সকালবেলা পরিষ্কার করছিলাম, গাছগুলো দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এখন অলরেডি বাসা চেঞ্জ করে ফেলবো। গাছগুলো যদি একটু সুন্দরভাবে বাসায় উঠাতে পারি তাহলে বারান্দাটা দেখতেও ভালো লাগবে। আর বারান্দার মধ্যে একটু সবুজের ছোঁয়া না থাকলে কিন্তু ভালো লাগে না, কারণ শহরের এত ধুলাবালির মধ্যে যদি একটু আপনি চোখের শান্তির জন্য সবুজ না দেখতে পারেন তাহলে কিন্তু নিজের মনটাও খারাপ হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি সারাদিনের সব ক্লান্তি ভুলে যাই যখন আমার বারান্দায় একটু বাতাস আসে। আমি বসে বসে কিন্তু একা একা অনেকটা সময় বসে থাকি, চা খাই, সময় কাটাই, আমার কাছে ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে অফ ক্যামেরায় অন ক্যামেরায় মিলিয়ে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। আর এই তো জিনিসপত্র সব নামানো শুরু করে দিয়েছি, যতটুকু গুছানো যায় গুছিয়ে রাখা যায় আজকের মতো গুছিয়ে রাখবো। প্রতিদিন চিন্তা করেছি 1 ঘন্টা 1-1.5 ঘন্টা করে কাজ করব। যারাই আমার সাথে হেল্প করবে তারা 1-1.5 ঘন্টার জন্য আসলেই হবে।
দেখতে দেখতে কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষের দিকেই চলে এসেছে, আষাঢ় মাসে শুরু হয়ে যাবে ঈদের পরে থেকেই। তো সেটাও একটা মাথার ভিতর চিন্তা ছিল যে যেদিন বাসা চেঞ্জ করব সেদিন যদি বৃষ্টি থাকে কী অবস্থা হবে। অবশ্য আষাঢ় শ্রাবণ এসব মাসের কি কোনো ভরসা নাই, দেখা যায় যে এই মেঘ, এই আকাশ পরিষ্কার, মানে কোনো কিছু বলার মতো না, ওয়েদারের অবস্থাটা এমন থাকে। তো যাই হোক, আল্লাহ ভরসা করে সব কিছু গুছাতে থাকি। তো আমরা তো এদিকে সব কিছু গুছাচ্ছিলাম, আর সাথে তো চায়ের আড্ডা আছেই। তো এই তো দিন যাবে আর এরকম দেখা যাবে যে আমার ঘরের অবস্থা এই হবে আর কি। তো কিছুই করার নেই, আপাতত ঘরগুলো এখন এরকমই থাক। এবারের ঈদ কেমন কাটবে জানি না। আর ফ্রিজও আমার মোটামুটি একটু খালি রেখেই বাজার সদাই সব কিছু করতে হবে। কারণ হলো যদি বাসা চেঞ্জ করি সেক্ষেত্রে দেখা গিয়েছে যে কুরবানি ঈদ থাকবে, যেহেতু সবার ফ্রিজের অবস্থাই কিন্তু একদম ভরাট থাকবে। আমার ফ্রিজের খাবার যে কোথাও নিয়ে স্টক করব সেই অবস্থা থাকবে না। তো এইসব কিছু চিন্তা ভাবনা করেই আমার কাজ করে যেতে হবে। আজকে আবার একটু বাজারের দিকে এসেছিলাম। তো আমি যতদিন বাজারের দিকে আসি দেখা যায় যে এরকম বৃষ্টি থাকে, তো কিছুই করার নেই, বৃষ্টির দিন উপেক্ষা করেই আজকে বাজার করতে এসেছি। তো বাজার আর পাশাপাশি বাকি টুকটাক কাজকর্ম শেষে 2টা পার্সেল নিয়ে যাব বাসায়। একটু খারাপ লাগছে শরীরটা, বাসায় গিয়ে যে এখন রান্নাবান্না করব এরকম এনার্জি পাচ্ছি না। 2 বোনের জন্য 2টা পার্সেলের অর্ডার দিয়েছি, সেটার জন্যই বসেছিলাম। আর পাশাপাশি তো চলে আসার সময় বাজার সদা এগুলো করেই নিয়ে এসেছি, এগুলো এখন গুছাবো। আর নিচে মুদি দোকান থেকেও কিছু সদাই নিয়ে এসেছি, ডাউল, ডিম, পেঁয়াজ। তো সব কিছু মিলিয়ে যতটুকু ঝামেলা শেষ করা যায় আর কি। আবার এবার একটু অলসতাও করছি, মাসের বাজার এখনও উঠাইনি। দেখা গিয়েছে যে হাতের কাছে এটা পেলে তো ওইটা পাই না, এই হলো অবস্থা। মাসের বাজারে লিস্ট করে রেখেছি, দেখি যদি সময় পাই তাহলে কালকে মাসের বাজারটা বাসায় তুলে নিব। তো মাসের বাজারগুলো গোছানো থাকলে হয় কি অনেকটাই সুবিধা হয়ে যায়। আর সামনে যেহেতু ঈদের আগে একটু বাজারটা না গুছিয়ে নিলে সব জিনিসপত্রের দামও বেড়ে যাবে, তখন আবার কিন্তু সব কিছু একটু বাজেটের বাইরে চলে যাবে আর কি। সব জিনিসপত্রের দাম একটু ঊর্ধ্বে থাকবে আর বাজেটও বাড়তে থাকবে। তো চাচ্ছিলাম যে এখনই মাসের সদাইগুলো তুলে ফেলি। বাজারে গেলে আমি সবসময় চেষ্টা করি কয়েকটা কাজ একসাথে করে নিয়ে যাওয়ার জন্য, যেন সবগুলো কাজ একসাথে শেষ করে আসতে পারি। একটা কাজের জন্য শুধু বাজারে গিয়ে লাভ নেই। মেয়ের কিছু টুকটাক কেনাকাটা ছিল, বড় মেয়ের, তো ওর জন্য কিছু কাপড় কিনে নিয়ে এসেছি, গরমের আরামদায়ক কিছু কাপড়। তারপর আরেকটা ঘটনা হয়েছে কি, রেস্টুরেন্টে গিয়ে বসেছি, বসা মাত্রই যে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গিয়েছিল। তারপর আমাদের সামনে ওই লাইটটা দেয় আর কি। তো বসে বসে 2 মামে সময় কাটাচ্ছিলাম যতক্ষণ পার্সেলটা না দিচ্ছিল। আর জেনারেটর লাইন দিতে তো একটু সময় লাগে, তো সেই কারণে বসে বসে সময় কাটাচ্ছিলাম আর কি। সকালবেলা বড় মেয়ে আর আমি একসাথে বসে চা আর রুটি খেয়ে নিচ্ছিলাম। আর এই রুটিগুলো হয় কি একটু ছেঁকে না খেলে আপনার দেখবেন যে গ্যাসের প্রবলেমটা হয়। সবসময় চেষ্টা করবেন আগুনে হালকা একটু ছেঁকে তারপর রুটিগুলো খাওয়ার জন্য। আর আরেক মেয়েকে এদিকে একটু ডিম আর রুটি দিয়ে দিয়েছি, যে যেমন নাস্তা করতে চায় সকালবেলা তাকে তেমন নাস্তাই রেডি করে দিই। আর যদি আগে থেকে কোনো ধরনের কোনো খাবার থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইভাবেই নাস্তা করা হয় আর কি। প্রতিদিনের রুটিন তো আর একরকম থাকে না, আমরা দেখা যায় এক এক দিন এক এক রকম কাজ দিয়ে বা এক একভাবে দিনটা শুরু করি। আমি যে বলবো প্রতিদিনই আমি একরকমভাবে রুটিন শুরু করি এটা কোনো দিনই সম্ভব না। কোনো দিন শরীর ভালো লাগে তো কোনো দিন ভালো লাগে না, এই হলো অবস্থা। তো রাতের দিকে ডিমগুলো আর ধুয়ে রাখিনি, ডিমের বক্সটা না বস্তা করে রেখে দিয়েছিলাম, পরে বস্তা থেকে আবার ডিমের বক্সটা বের করেছি। চিন্তা করছি ওই তো বক্সেই রাখতে হবে, তো এর থেকে ভালো ডিমের বক্সেই ডিমগুলো রেখে দিই, পরবর্তীতে আবার বস্তায় ভরে নিব। কিছুদিন হাতের কাছে কোনো কিছুই পাওয়া যাবে না, আমার চায়ের কাপ যতগুলো ছিল সব অলরেডি ভরা হয়ে গিয়েছে। তো ওয়ান টাইমের যে কাপগুলো ছিল ঘরে সেগুলোই ব্যবহার করছি। আর জিনিসপত্র যতটা সম্ভব জিনিসপত্রগুলো দেখা গিয়েছে যে ক্যারটে তারপর কার্টুনে এগুলো ভরে নিয়েছি।
কারণ পরবর্তীতে কাজের চাপ আরও বেড়ে যাবে, তখন এগুলো গুছাতে গেলে আরও কষ্ট হয়ে যাবে। এই প্লেটগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো বস্তার ভিতর না, সরি, কার্টুনের ভিতর রেখে দিব কাগজ দিয়ে, পুরনো কাপড় দিয়ে মুড়িয়ে। তো সেই জন্য এগুলো একটু ধুয়ে রাখছিলাম, আপাতত টেবিলের উপরে রাখি। আমার কিন্তু আগের কিছু পুরনো জিনিসপত্র ছাড়া রান্নাঘরে বাড়তি এখন কোনো জিনিসপত্র নেই। আপনাদের সামনে কিছুদিন কিভাবে পরিবেশনও করব সেটাও চিন্তা করছিলাম। আবার যদি এগুলো রেখে দিতাম চোখের সামনে তাহলে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যেত। এখনও অনেকটা দিন বাকি আছে, তারপরও টুকটুক করে কাজগুলো শেষ করছি আর কি। আগের মতন যেহেতু শরীরে ওই রকম একটা এনার্জি পাই না, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে মনের শক্তিটাও কমে গিয়েছে। আগে সারা দিন না খেয়ে হলেও কাজ করতে পারতাম, সারাদিনই ঘর গোছাতাম। একটা সময় ছিল শুধু শুধু শোকেসের জিনিসগুলো বের করে পরিষ্কার করে আবার গুছিয়ে নিতাম। তো এখন হয়েছে কি, আগের মতন ওই রকম এইসব বাড়তি কাজগুলো আর করতে পারি না। ঘরের যে কাজগুলো আছে সেগুলোই মোটামুটি প্রপার গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সব কিছু একটু পরিষ্কার থাকতে হবে, যতটুকু পারি নিজে করার চেষ্টা করি। আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ একজন আমাকে হেল্প করছে, অলরেডি হেল্পিং হ্যান্ড আছে, তো উনি সপ্তাহে 3 দিন এসে বাকি যে ক্লিনিংয়ের কাজগুলো আছে, ডিপ ক্লিনিংয়ের, সেগুলো করে দিয়ে যায়। আর আমাকে অনেকটা হেল্পও করছে কাজে, যেহেতু ঘর বাড়ি চেঞ্জ করব, বাসা চেঞ্জ করব, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক কাজেই হেল্প করছে। তো ওনার কারণে আমার কাজগুলো না আরও অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। জালিটা এনেছিলাম একটু খোলা খাওয়ার জন্য। জালি ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাত, একদম কচি জালি ভাজা দিয়ে খুব ভালো লাগে। তো মেয়েরা বলছিল একটু মিক্সড ভেজিটেবল রান্না করতে, এই জালি তারপর ফুলকপি সব কিছু মিলে একটু মুরগির মাংস দিয়ে রান্না করে দিতে বলছিল। তো জানি না, আমি আজকে প্রথম এভাবে রান্না করছি, ট্রাই করছি আর কি, দেখি কেমন লাগে। আর যেমনই লাগুক না কেন রান্না, সেটা তো অবশ্যই আপনাদের সাথে বলবো, ভালো হলেও বলবো, খারাপ লাগলেও বলবো। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একান্তই ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তেলের মধ্যে প্রথমে চিকেনটা হালকা করে ভেজে নিব, তারপর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে যতটা সময় পর্যন্ত আদা রসুনের ফ্লেভারটা না বের হবে তত সময় পর্যন্ত ভেজে নিব। আদা রসুনের সুন্দর একটা স্মেল বের হয়ে আসলে এখানে গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর না অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর গোটা কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম 4 খণ্ড করে, সেগুলোই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু আপনার ভাজার সাথে সাথে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আর বিয়েবাড়ির ভেজিটেবল হোক বা চাইনিজ ভেজিটেবল হোক, পেঁয়াজটা এভাবে দিলেই কিন্তু ভালো লাগে। এখন আমি ভেজিটেবলগুলো মিক্সড করে দিচ্ছি। ভেজিটেবলগুলো দিয়ে কিছুটা সময় হালকা করে আমি আদা রসুনের সাথে ভেজে নিব। আর আমি কিন্তু এখানে কচি জালিটা দিয়েছি, আপনারা কিন্তু ভুলেও বড় বড় যে জালি আছে সেই জালি দিবেন না, তাহলে খেতে একটু টক টক লাগবে, ভালো লাগবে না। আমি আমার ঘরে একদম ছোট জালিটা ছিল দেখেই কিন্তু ভেজিটেবলের সাথে আমি মিক্সড করেছি। আর যারা কাঁচা পেঁপেটা খেতে পারছেন না, তারা এইভাবে জালিটা দিয়ে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো একদিক থেকে ভেজিটেবলটা হালকা হালকা ভাজা ভাজা হলে ফ্লেভারটা, আদা রসুনের ফ্লেভারটা সুন্দরভাবে ভেজিটেবলের ভিতরে ঢুকে যাবে। তো ভেজিটেবলটা একটু ঢেকে দিয়েছি হালকা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি পাশের চুলায়। তো পোলাওটা প্রথমে আমি গরম মশলা পেঁয়াজ একসাথে দিয়ে ভেজে, তারপর কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে তারপর চাউলটা দিয়ে দিব। চাউলটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজা ভাজা করার জন্য, তাহলে দেখবেন যে পোলাও রান্নার পর পোলাওটা অনেক সুন্দর হয়।
আমি এখানে সামান্য পরিমাণ একটু সয়া সস আর টমেটো সস অ্যাড করেছি। এটা আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। আমার মনে হয় এটা অ্যাড না করলেই ভালো হতো। আমার সবজির কালারটা কেমন যেন একটু লালচে হয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম একটু সবুজ ধরনের সবজি রান্না করার জন্য। সবজি কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছিল। আসলে আমার মাথার মধ্যে খেয়াল নেই যে টমেটো সস বা সয়া সস আজকে অ্যাড না করলেও চলবে। তো যাই হোক, আপনারা এটা স্কিপ করে দিবেন। আর সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্টের ব্যবহার আমার ঘরে আমি এখন কমিয়ে দিয়েছি, দেই না বললেই চলে, কিন্তু আজকে অল্প একটু ব্যবহার করেছি, পরিমাণে একদম সামান্য। আর আপনাদের যদি মনে হয় যে না স্কিপ করবেন, সেটাও স্কিপ করে দিতে পারেন। তো এখানে ভেজিটেবলটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে, আদা রসুনের সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। ভেজিটেবলের যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গিয়েছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর 5 মিনিটের মতন নেড়ে চেড়ে মৃদু আছে নামিয়ে নেবেন। আর গুঁড়ো দুধ অ্যাড করেছি সামান্য পরিমাণ স্বাদের জন্য। এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর নামানোর আগে দিয়েছি সামান্য পরিমাণ একটু ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। আর পোলাও এখানে আমি 3 কাপ পরিমাণে চাউল নিয়েছিলাম, 3 কাপে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। পোলাওটা ভালোভাবে ফুটে ওঠার পর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি 10 মিনিটের মতন। তো পোলার চাউলটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভেজিটেবলের উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু ভেজিটেবলটা দেখতেও একটু সবুজ সবুজ লাগছিল, ভালো লাগছিল, আর ফ্লেভারটাও সুন্দর এসেছে। তো এখানে একটু মুরগির কুরমা রান্না করে দিব, একটু ঝাল ঝাল করেই করব, যেহেতু ভেজিটেবলটা একটু আমি বিয়ে বাড়ি স্টাইলে রান্না করেছি, সেই কারণে একটু ঝাল মুরগির কুরমা হলে খেতে ভালো লাগবে। আর এই সেম পদ্ধতিতে আমি ঝালভাবে মুরগির রোস্টও রান্না করি। তো এখানে আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলো একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। সুন্দর একটা স্মেল বের হওয়ার পর আমি এখানে মুরগির মাংসটা অ্যাড করে দিয়েছি। আর ফার্মের মুরগিটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। তো মুরগির মাংসটা আমি এখানে কিছু সময় ধরে ভাজা ভাজা করে তারপর সামান্য পরিমাণ একটু আদা রসুন অ্যাড করে দিব। আদা রসুন বাটার সাথে আবার কিছু সময় ধরে আমি মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। তাহলে মুরগির মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। রান্নাবান্নার পাশাপাশি আমি ঘরের বাকি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে একটু চিন্তা করেছি যে কোনো একটা ফ্রিজ পরিষ্কার করে নিব। আজকে যেহেতু আমার ক্লিনিংয়ের কাজগুলো করতে আসবে, তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে ফ্রিজগুলো একটা একটা করে পরিষ্কার করে রাখি। আর কাজগুলো একটা একটা করে সুন্দরভাবে গুছিয়ে রাখলে আমার মাথার উপর তেমন একটা চাপ পড়বে না। বাকি যে সব ক্লিনিং করতে হবে সেগুলো নতুন বাসায় গিয়ে তো ক্লিনিং করবই, তারপরও যতটুকু পারা যায় এখান থেকে পরিষ্কারভাবেই নামানোর চেষ্টা করব। ঘরের ভিতর এরকম নাস্তার আইটেমগুলো করে দিলে বা বাচ্চাদের পছন্দের খাবারগুলো করে দিলে কিন্তু বাইরের খাবারটা তেমন একটা খেতে চায় না। আর আগে যে পরিমাণ রেস্টুরেন্টে যাওয়া হতো বা বাইরের খাবার খাওয়া হতো, এখন কিন্তু আমি বলবো যে 100% থেকে মনে হয় আমার 10% এখন রেস্টুরেন্টে যাওয়া হয় মাসে একবার বা
দেখা যায় যে 15 দিনে একবার এরকম বাচ্চারা যদি বাইরে থেকে কিছু খেতে চায়, বেশি মর্জি করে, সেক্ষেত্রে গিয়ে নিয়ে আসি। কারণ আমি ঘরে প্রতিনিয়তই চেষ্টা করি, প্রতিদিনই চেষ্টা করি যে বিকেলবেলা যে কোনো একটা ভালো স্ন্যাক্স আইটেম করার জন্য। আর না করলে দেখেছি বাচ্চারা ঘুরে ফিরে সেই মর্জি করে যে আম্মু বাইরে থেকে এটা এনে দাও বা ওইটা এনে দাও। তো আমিও চেষ্টা রাখি যে আমার শরীর ভালো থাকলে ওদেরকে সুন্দরভাবে গুছিয়ে সব কিছু যেন রান্নাবান্না করে দিতে পারি, ওরাও যেন খুশি থাকে, আমার কাছেও ভালো লাগে। আর আগের মতন কেন জানি বাইরের খাবারের প্রতি আমার একটু টানটা কমে গিয়েছে, তেমন একটা ভালো লাগে না। ঘরের ভিতর যাই করি না কেন, যেভাবেই করি না কেন, সেটাই খেতে ভালো লাগে। খুব বেশি যদি ক্লান্ত লাগে বা কোনো সমস্যা থাকে বা ভালো লাগছে না, সেক্ষেত্রে বাইরে গেলে আমার খাওয়া দাওয়া হচ্ছে, তাছাড়া না। তো এটা আমি এক হিসেবে মনে করি যে আমার শরীরের জন্য ভালোই হয়েছে। পাশাপাশি আমি না যেতে পারলে তো বাচ্চারাও যেতে চায় না বা যাবেও না। তো এটা বাচ্চাদের জন্য ভালো হয়েছে। আমি মনে করি যে এটা অনেক ভালো একটা অভ্যাস করছি আমি আমার নিজের জন্য, বাচ্চাদের জন্য। আপনাদের সাথে ভয়েস ওভার দেওয়ার সময় বাইরে থেকে যে কি পরিমাণ শব্দ আসছিল, তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুই করার নেই, গরমের মধ্যে একদম সব দরজা জানলা অফ করে তো ভয়েস ওভার দেওয়া সম্ভব নয়, একটু কষ্ট হয়ে যায়। মুরগির মাংসটা রান্না হয়ে গেলে আজকের মতো প্রায় রান্নাবাড়া আমার শেষ। আর রান্নাবান্নার পাশাপাশি এখন রান্নাঘরটা হালকা করে মুছে নিব। আশেপাশে ওই যে তেল চিটচিটে একটা বিষয় হয়ে যায় রান্নাবান্না করতে করতে। আমি একটু পর পরে কী করি, এর সাথে একটা ন্যাকড়া রাখি আর একটু পরে পরে মুছে দেওয়ার চেষ্টা করি, নয়তো বা এটা মনে হয় যে আমার চোখে আটকে থাকে আর কি। এই হলো অবস্থা। তো মুরগির মাংসটা এদিকে হতে হতে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকের মতো রান্নাবান্না শেষ। এখন গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেব বাচ্চাদের সাথে। আর পাশাপাশি আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।